সংসারকে তো একবারে জ্বালি দিয়ে চলে গেছি। বাবা জানি গো। ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। এনে দাও না গো তোমরা। আজ আমরা আতসকাঁচের নিচে আপনাদের দেখাবো ঘটে যাওয়া অভিশপ্ত সেই মোমো কারখানার চিত্র। এর আগে আমরা একাধিকবার দেখিয়েছিলাম আতসকাঁচে কীভাবে বেআইনিভাবে পুকুর জলাশয় ভর্তি করে চলছে বহুতল প্রমোটার রাজ। একাধিকবার এ নিয়ে আমরা সরব হয়েছিলাম। শেষ পর্যন্ত আমাদের ধারণা এবং অনুমান মিলল, এত বড় ঘটনা ঘটল। এই সেই অভিশপ্ত গোডাউন, মোমো গোডাউন, যে গোডাউনকে আজকে পশ্চিমবঙ্গে একদম উত্তাল, আবার ফায়ার ব্রিগেডের কর্মী শিরোনামে, মন্ত্রী শিরোনামে, মানুষের চোখে মুখে সেই আতঙ্ক, এলাকা থমথম করছে। পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলেন 28 জন নিখোঁজ, পশ্চিম মেদিনীপুর থেকে 4 জন নিখোঁজ। শুধু লোকাল থানায় ডায়েরি, মিসিং ডায়েরি। ধ্বংসস্তূপের পকেট ফায়ার বন্ধ হয়েছে, খোঁজার চেষ্টা হচ্ছে পরিজনকে। ফায়ার ব্রিগেডের কর্মীরা যখনই খুঁজছে হাড়গোড় বেরোচ্ছে। হাড় হিমশিম করার ঘটনা ঘটে গেল। বছরের প্রথমেই সামান্য একটু গাফিলতি, প্রশাসন হয়তো যদি নজর দিত হয়তো হতো না, এমনটাই আশঙ্কা করছে অধিকাংশ। আমার সঙ্গে আছেন এখানকার প্রতিনিধি আমাদের বাবলু। একদম সঞ্জয় দা, যেটা জানিয়ে রাখি যে মৃত্যু মিছিল বা মৃত্যুপুরী যেটা বলা যায়, সেই মৃত্যুপুরী থেকে কিন্তু একের পর এক নিথর দেহ কিন্তু এখন পাওয়া যায়, তার কঙ্কালসার দেহ কিন্তু পাওয়া গিয়েছে। সেই পাওয়ার পর কিন্তু এখনও কিন্তু অভিযুক্ত 14 জন কিন্তু এখনও পর্যন্ত নিখোঁজ, যেটা পুলিশ সূত্রে খবর, যে পুলিশ সূত্র তাদের 14 জনকে এখন নিখোঁজ, তাদের লিখিত ডায়েরি করা হয়েছে নরেন্দ্রপুর থানায়। প্রশাসন কিন্তু সমস্ত দিকে নজর রেখেছে, একের পর এক কিন্তু তদন্ত এগোচ্ছে। আমরা বিষয় দেখা এরপরে কি কোনো কঙ্কালসার দেহ উদ্ধার হয়, সেটাই কিন্তু নিয়ে এখন ভাবার বিষয় মৃত্যুপুরী থেকে। যে বারবার থেকে যেটা অভিযোগ করা হচ্ছিল যে জলাশয় ভর্তি করে, দেখা যাচ্ছে এখনও ধান জমি বা এখানে যারা স্থানীয় মানুষ তারা আমাদের জানিয়েছে যে এখানে ধান চাষ বা পানের বড়ো ছিল, সেগুলো অস্থায়ীভাবে বেআইনিভাবে অবৈধভাবে ভর্তি করা হয়েছে। কোনো বৈধতা কাগজপত্র ছাড়াই এখানে তৈরি হয়েছে বহুতল বড় বড় গোডাউন, মূলত গোডাউন। কিন্তু এই গোডাউনের নিরাপত্তা, এই গোডাউনের মাল রাখা এবং আনা, এই দাহ্য পদার্থ আনা, কোনো দেখতো কে? প্রশ্ন এখন এটা যে কিভাবে ঢুকতো এখানে। ফায়ার ব্রিগেডে আজকে এই ঘটনা ঘটে নড়ে চড়ে বসেছে প্রশাসন। তাহলে এত বহুতল যখন হলো, এত বড় বড় দামি দামি কোম্পানি গোডাউন লট করে রেখেছে, তাহলে বড় বৃহত্তর আগুন লাগার পর তাহলে প্রশাসনের হুঁশ পড়ছে। কি বলছে? তুমি এখানকার মানুষের সঙ্গে কথা বলেছো এবং তুমি জানতে পেরেছো, একটু যদি বলো। একদম স্থানীয় মানুষদের কিন্তু অভিযোগ, এখানে সরকারি রীতিনীতি মানার কোনো তরক্কা নেই। যেখানে কিন্তু সেফটি বেল বা সেফটি গ্যাস ওয়ালটা থাকে, যে মানুষের জীবন দেয়, সে কিন্তু কিছুই নেই, ধোঁয়াশার বাইরে। দু একটা কোম্পানির যারা প্রাক্তন কর্মচারী তাদের সঙ্গে কথা বলেছি, সে কথা বলে জানা গেল যে সাধারণ মানুষের জন্য কোনো সুরক্ষা বলা নেই, কেবলমাত্র উপরে আঙুলি হালানোর মাধ্যমে কিন্তু এখানে কাজ হতো। সেই কাজের পরে ডিউটিতে ক্লান্ত অবস্থায় থাকতো, সেই ক্লান্ত অবস্থা তারা কিন্তু ঘুমাচ্ছিল। সেই ঘুমানোর পর কিন্তু হঠাৎ আগুন লাগে, হুড়মুড়িয়ে সেই আগুনের মধ্যে কিন্তু তাদের দেহ কিন্তু উদ্ধার হয়ে যায়নি, একের পর এক কিন্তু দেহ অগ্নিবন্ধ ঝলসে গিয়েছে সেই আগুনের স্তব্ধ তলার মধ্যে। এখন তাদের কঙ্কালসার দেহ উদ্ধার হওয়ার চেষ্টা চলছে, তাদেরকে ডিএনএ পরীক্ষা করা হবে। সেই ডিএনএ পরীক্ষা করার পরে কিন্তু এক একটা রিপোর্ট তাদের হাতে তুলে ধরবে কে কার আপনজন বা আত্মীয়জন।
বাবলু, যেমনটা তুমি আমাদের বললে বা যেমনটা আমরা জানলাম ধ্বংস হয়, কিন্তু এখনো মধ্যে স্থানীয় মানুষ যেটা যে আমাদের জানাচ্ছে যে এখানে এখনো যা সকল কোম্পানি আমরা দেখতে পাচ্ছি, এবং আমার ক্যামেরা দাদাকে একটু দেখাতে বলবো সেই সব চিত্রগুলো একটু, যেগুলো কোম্পানি এখানে বড় বড় সেট এখনো মজুদ আছে, যেসব মজুদে মূলত তাদের কাছে অধিকাংশ মানুষ যারা স্থানীয় দোকানদার বা ব্যবসায়ী তারা বলছে যে এখানে যে আজ এটা আগুনটা লাগাতে হয়তো আপনারা এসেছেন এবং এটা সরকার এবং প্রশাসন এসেছে, কিন্তু এত বড় যে ঘটনা ঘটার পরে এখনও অধিকাংশ গোডাউনে যদি তল্লাশি চালানো যায় কোথাও ফায়ারের ব্যবস্থা নেই, এমনটাই অভিযোগ করছে। শুধু তাই নয়, তারা বলছেন যে মন্ত্রী এসছেন, মন্ত্রী দেখেছেন, কিন্তু ঘটনার সময় তিনি আসেননি অতিক্রম, কিন্তু মন্ত্রী মশাই কী করবেন? যারা এখানকার স্থানীয় যেসব আছেন, ছোট বড় মাঝারি যারা আছেন, তারা যদি দেখতো হয়তো এই মৃত্যু মিছিলটাকে বন্ধ করা যেত, ক্ষতিপূরণ পাওয়া যাবে, আবার পুরাতন জায়গায় ফিরে আসবে, আবার চালু হবে ব্যবসা, আবার মানুষ সবসময়। কিন্তু যারা হারিয়ে গেলে স্বজন হারা, কারো বাবা গেল, কারো ভাই গেল, কারো দাদা গেল, আছে নেই, ভাষা নেই, তাদের এই কান্না, তাদের এই অভাব পূরণ করতে পারবে সরকারি সাহায্যটুকু? কি বলো বাবলু? যেটা সঞ্জয়দা যেটা বলছিলে যে তার স্বজন হারার কান্না বা ব্যথা, তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ, একের পর এক প্রশাসনের দ্বারস্থ হবে, মিললেও ক্ষতিপূরণ মিলতে পারে, কিন্তু তাদের স্বজনকে আর ফিরে পাবে না। একটার পর একটা কিন্তু ধোঁয়াশা বিল্ডিং উঠে যাবে, কিন্তু তাদের কথা আর ভাবার কেউ থাকবে না। এটাই নিয়ে প্রশ্ন চিন্তা উঠে যাচ্ছে সঞ্জয়দা। সবটাই জানালাম, সবটাই দেখালাম এবং আরও দেখাবো। এখনও জানা যায় ধ্বংসস্তূপের নিচে কত মৃতদেহ আছে, কত কঙ্কাল বেরোবে, সেটা তো সময় অপেক্ষা। এলাকার মানুষ এতটাই আতঙ্কিত, আমরা কথা বলবো এখানকার স্থানীয় মানুষ নতুন শর্মা, উনি কি বলছেন, ওনার এই 72 ঘন্টার অভিজ্ঞতা। ও আমি রাত্রি থেমে ঘুমাচ্ছিলাম, আমি তো কোলারখাল বাড়ি, কোলারখাল ঘুমাচ্ছিলাম, সেই রাত্রে 2টোর সময় আওয়াজ করছে খুব জোরে জোরে। আমার বর বলছে কি আওয়াজ করছে, তো জোরে জোরে সিলিন্ডার আওয়াজ হচ্ছে না কি আওয়াজ হচ্ছে, আওয়াজ পেয়েছিলাম, চোখ খুলে গেছে। তাহলে আমি বললাম কি হচ্ছে, বললাম কোথায় কি হচ্ছে, মানে আমি তো জানতে পারি না, কোলারখাল একটু দূরে আছে। তারপরে আমার বর বললো কি ধুর কি হচ্ছে না আছে আমি তো জানতে পারি না, আগুন খুব জোরে জোরে, আমরা তো বাড়ি ঘুমাচ্ছিলাম, আওয়াজ পেয়েছিলাম। হ্যাঁ, ওই 2টোর সময় ভড়াক ভড়াক করে মানে খুব আওয়াজ করছে জোরে জোরে। আবার বলছে সিলিন্ডার ফেটেছে না কি হয়েছে কি জানি। আর অন্য কিছু ফেটেছে বলে মনে হচ্ছে? না না না, এর বাবা বলছে কিছু আগুন টাগুন লাগিয়েছে, মানে ভিতরে গ্যাস উস কিছু ফেটেছে মনে হচ্ছে, এ তো আওয়াজ করছে। তারপরে আমরা কি করব, তো দূরে থাকলে। পরের দিন সকালে কি জানলে? বাবা তোমরা জানো আমি বাইরে বেরিয়েছি, একজন দোকানে পরিষ্কার করছিল। বাবা তুমি দোকানে কেন পরিষ্কার করছে? তো বললো কি তুমি শুনো না? বলে হ্যাঁ আমি তো আওয়াজ পেয়েছিলাম, সে অনেক লোকজন পুড়িয়ে গেছে, মানে 20-25 কত লোকজন মারা গেছে? মানে 40 জন বললো, 30-40 জন ভিতরে হতে পারে। হ্যাঁ, সে ও যে দাদি বাড়ির কাজ দিতে করে না, ওরা সব বাড়িতে ঘুমাচ্ছিল। মানে ওই কারখানাটা কি তৈরি হতো? কারখানা তো ওই তো দাদি বাড়ি যে কাজ হয় না, ও সাজানো গুজানো ওই সব ভিতরে ছিল, ওইটা কাজ। ডেকোরেটরের মাল? ডেকোরেটরের মালটা ওই ভিতরে ছিল, ওইটা কাজ। কোল্ড ড্রিঙ্কসের কোনো মেটেরিয়াল তৈরি হতো? জল, মোমো এসব তৈরি হতো? হ্যাঁ, ওই মোমো তো এটা বললো ওখানেই হতে। জল তৈরি হতো, কোল্ড ড্রিঙ্কস, গরমকালে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়া। হ্যাঁ, ও তো আমি জানি না, মানে বলছিল কি বিয়ে তিয়ার বাড়িরও ওখানে কাজ হতো। মোটামুটি বাইরে থেকে এখানের লোক থাকতো না বাইরে থেকে আসা মানুষ থাকতো? মানে এখানে বি লোক, বাইরের লোক, যার যে কাজ পেয়েছে এখানে করতো। আপনার কত মনে হয় কতজন মানুষ ভিতরে মারা যেতে পারে? আমরা 25-30 জন তো হতেই পারে। 30 জন মারা যেতে পারে? মারাত্মক অভিযোগ। ভিতরে ছিল, আর বলছে কিছু বেরিয়েছে, আশেপাশে যে ছিল ও বেরিয়ে গেছে। যেমনটা বললেন এখানকার বাসিন্দা নূতন শর্মা, তিনি বললেন রাতে ঘুমিয়েছিলেন, হঠাৎ শব্দ পেয়েছেন, 2-4টে বিকট শব্দ শুনতে পান উনি। তারপর উনি দেখলেন, সকালে উঠে তিনি জানতে পারলেন যে এখানে একটি গোডাউন ছিল, যেখানে মূলত ডেকোরেটরের মালপত্র রাখা হতো এবং মোমো কারখানা নামে যেটা পরিচিত। সেখানের মধ্যে কিছুক্ষণের মধ্যে তিনি জানতে পারলেন যে এখানে এরকম বড় একটা দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে তিনি অনুমান করছেন 25-30 জন মানুষ এখানে কাজ করতেন বা তার অধিকও মানুষ কাজ করতে পারেন, সঠিক উনি বলতে পারেন। আপনাদের দেখাবো দমকল মন্ত্রী সুজিত বসু কি বললেন এই অভিশপ্ত মোমো কারখানার এই ঘটনার পর। এখানে একটা ইনসিডেন্ট ঘটে, সেই ইনসিডেন্টে সামনের দিকে প্রায় 35,000 স্কোয়ার ফিটের মতো এই এরিয়া, যে এরিয়ার মধ্যে আপনার একটা মোমো তৈরি কারখানা একটা ছিল, আর একটা পাশে ডেকোরেটরের একটা গোডাউন ছিল। এটা তা সেখানে আগুন লাগার খবর পাই আমরা রাত 3টে নাগাদ খবর পাওয়ার পরে আমাদের যারা ফায়ার ফাইটার, ফায়ার ইঞ্জিন, আমরা 12টা এখানে পাঠাই পর্যায়ক্রমে। 12টা পাঠানোর পর
আগুন আমরা কন্ট্রোল করি, এবং আগুন এখনো আমরা গাড়ি রেখে দিয়েছি, তার কারণ প্রচুর জায়গায় পকেট ফায়ার ছিল। আর এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো। আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। দেখালাম আপনাকে মন্ত্রী কি বললেন। এরপর আমরা আসছি একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, শুনলেন কি বললেন। মন্ত্রী কিন্তু স্বীকার করে নিলেন দাহ্য পদার্থ ছিল। আজও এখানে এলেন রাজ্যের গভর্নর। এত বড় ঘটনা ঘটেছেন যে আজকে ছুটে আসতে হলো সিবি আনন্দ বোসকেও। Instead of reactive mourning, it is a proactive action to be taken. Before, during, and after a fire, there are certain steps that should have been taken, which has not been taken in this case. That is what resulted in the fire. The law enforcement agencies, the owner of the warehouse, all are responsible in equal measure for the mishap that has taken place. Since the law has to be implemented forcefully, effectively, inspections have to be done on time, supervision should be there. The fire alarm, firefighting equipment, fire escape routes, all this should be checked periodically and certificate to be issued by the authorities. Here we see there is a lapse from the part of many stakeholders, which cannot be condoned in any case, because this is not the first fire that happens here. The basic tenet of safety is that accidents are not accidental. There should be a human factor behind it. We cannot allow this to continue. I, as governor, has formulated an advisory, which I will be issuing very immediately to the extent it will also be given to the press. See, we cannot close our eyes on this kind of mishaps. See, we right from the days. হে ভগবান, তোমাকে ভিক্ষা চাইছি গো, তুমি মোর পঙ্গু দিও, বেড়ে দাও না গো। সে কি কাটতে বলছে বলো, কাটতে বল, তবে কি বলছে, কাটতে না কি বলছে, ঠিক আছে তোমার কথা। আসুন জেনে নিই বিরোধীরা কি কি বলছে। পশ্চিমবাংলায় কোনো কিছু করার জন্য পারমিশন লাগে না, আর যদি টিএমসির সঙ্গে থাকে। সারা বাংলা জুড়ে অবৈধ নির্মাণ, অবৈধ রাস্তায় বাড়ি ঘর, দোকানপাট এবং কারখানা চলছে। বোমার কারখানা চলছে, বোম ফেটেছে মেদিনীপুর থেকে আরম্ভ করে মালদা, সব জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, লোক মারা গেছে। ওপার নৈহাটিতে বোমা ফেটেছে, এপাশে হুগলিতে বাড়ি ভেঙে গেছে, এত বিস্ফোরক শক্তিশালী হয়েছে। তো সেরকম অবৈধ কাজ হওয়ার জন্য মানুষের জীবন বিপন্ন। আজকে টাকা দাও পুলিশকে, টিএমসি নেতাদেরকে সব করতে পারবে। যেন একাধিক বাজারে আগুন লাগছে, কারখানায় আগুন লাগছে, মানুষের জীবন সংকটের মধ্যে আছে, কিন্তু টিএমসি লোকেরা কেবল পয়সা কামাচ্ছে। এই যে এক একটা যৌতুকগৃহ কলকাতা বা বৃহত্তর কলকাতায় তৈরি হয়েছে, এর জন্য স্থানীয় তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় থানাগুলি দায়ী।
এখানে যে গোডাউনটা ভাড়া দেওয়া হয়েছে 1.5 লক্ষ টাকা ভাড়া পান এবং তার মধ্যে 60,000 টাকা স্থানীয় বিধায়কের প্রতিনিধির হাতে এখানকার মালিক দিয়ে দেন প্রতি মাসে। এই যৌতুকগৃহ না আছে লাইসেন্স, না আছে অগ্নি নির্বাপক ব্যবস্থা, এই এত বড় মৃত্যুর মিছিল, এর পরেও মুখ্যমন্ত্রী সরকার রিল্যাক্টেন্ট। দাদা ঘটনা কেন পৌর কেন ফায়ার ব্রিগেড মিনিস্টার তার দায়িত্ব স্বীকার করে রেজিগনেশন দেবেন না? দাদা কেন মুখ্যমন্ত্রী এখানে আসবেন না? আসতে কেন 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন? এখানে ওয়েটল্যান্ডে কেন এগুলো হবে? এটা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কোর্টে কেস পেন্ডিং রয়েছে, সবাই জানে এটা ওয়েটল্যান্ড। এই ওয়েটল্যান্ডটা গত কয়েক বছর ধরে দেদার বোঝানো হয়েছে, বিক্রি হয়েছে এবং মাসে মাসে তোলা এই জিনিস আমরা সমর্থন করেছি। সংসারকে তো একবারে জ্বালি দিয়ে চলে গেছে। এই দুদিন তো কালকেও খোঁজ পাইনি, আজকেও কোনো সে খবর নেই। বাবা জানি গো, এনে দাও না গো তোমরা, হয়তো কলিকতা আনন্দ ভরে না খবর মধ্যে এখানে মোর বাপের এখানে ঠিকাদার ছিল, সে ঠিকাদার ঘর পেলাছে, সেও খবর দিল। আতসকাচের নিচে আমরা যে দেখালাম রাজ্যের মন্ত্রী কি বললেন, বিরোধী দল কি বললেন, গভর্নর কি বললেন, এত বড় ঘটনা ঘটলো, তার দায়ভারটা কে নেবে? প্রশ্ন এখানে আমরা প্রশ্ন রাখছি আপনাদের কাছে। বলুন, এই যে এত বড় গোডাউন, সে তো একদিনে তৈরি হয়নি। এর মূল কারণ কি জানেন? এত বড় ঘটনা ঘটার একটাই কারণ, যেটা হচ্ছে অবৈধভাবে জলাশয় ভর্তি করে, পুকুর ভর্তি করে বড় বড় যে গোডাউন বা বিল্ডিং তৈরি হয়েছে, যে এত বড় গোডাউন বা বিল্ডিং যেগুলো তৈরি হয়, মূলত তার একটা পারমিশন থাকে, পৌরসভা বা পঞ্চায়েত। সেই পারমিশনটা দেয় কারা? ওখানকার স্থানীয় আধিকারিকরা। আজকে ছুটে আসতে হচ্ছে মন্ত্রীকে, আসছেন তাকে দমকলকে দোষারোপ দেওয়া হচ্ছে দমকলের উপরে, পুলিশ প্রশাসনের। কিন্তু আমরা আতসকাচের নিচে আপনাদের সজাগ করবো এবং বলবো আমরা, জানেন কেন? কারণ মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হয়। ঘটনা ঘটার পর তখন খোঁজা হয় ফায়ার পারমিশন ছিল, ইলেকট্রিক ছিল। ভাবুন তো, অবৈধভাবে যেখানে নির্মাণ তৈরি হচ্ছে সেখানে ইলেকট্রিক লাইনের পারমিশনটা দিচ্ছে কে? এর নেপথ্যে কি অন্য কোনো রহস্য বা অন্য কোনো কিছু আছে? প্রশ্ন রাখছি আমরা আপনাদের কাছে। এই শুধু গোডাউন নয়, আমার বক্তব্য যে যারা স্থানীয় নেতারা এখানে পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যালিটি, এই অবৈধ জলাশয় যখন ভর্তি হয়, কেন প্রশাসন চোখ বন্ধ করে রাখে? কেন তখন ব্যবস্থা নেওয়া হয় না? বলুন, আজ তাহলে এত জীবনের দায়ভার কে নেবে? আজকে মন্ত্রীকে ছুটে আসতে হচ্ছে, গভর্নরকে ছুটে আসতে হচ্ছে, বিরোধী দলের নেতারা ছুটে আসছেন, রাজনীতি হচ্ছে। শুধু একটু যদি সজাগ হওয়া যেত, যারা লোকাল, যারা স্থানীয় নেতা, যারা পঞ্চায়েত বা পৌরসভার মধ্যে যেগুলো পড়ে, তখন পারমিশন হয়েছে গেলে অবৈধভাবে যে পারমিশন ছাড়াই যখন তৈরি, তখন কেন পৌরসভা বা পঞ্চায়েত ব্যবস্থা নেয় না? যখন এই পুকুরগুলো ভর্তি হয় তখন কেন ব্যবস্থা নেওয়া হয় না? তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না, এত মানুষের মৃত্যু হাহাকার হতো না, এত মায়ের কোল খালি হতো না, এত বাবা আজকে চলে যেত না সন্তানের কাছ থেকে। কিভাবে মানুষ বাঁচে? ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার পরই ব্যবস্থা নেওয়া হবে, ঘটনা ঘটার পরে সিট গঠন করা হবে, ঘটনা ঘটার পরে রাজ্য সরকারকে চাকরি ঘোষণা করতে হবে, ক্ষতিপূরণ ঘোষণা করতে হবে। কিন্তু তার আতসকাচের নিচে আমরা বারবার দেখাই যে জলাশয় শুধু কলকাতা নয়, কলকাতার শহরতলি আশেপাশে যে সমস্ত বেআইনি বিল্ডিং, রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিম অনেকবার বারণ করেছেন এবং বলেছেন যে এভাবে অবৈধ জলাশয় বা মন্দির যে ভর্তি হচ্ছে অবস্থায় জলাশয়গুলো,
ড্রাইভারকে একটাও ভর্তি হবে না। সেই কথাকে উপেক্ষা করেও ভর্তি হয়ে চলছে প্রতিনিয়ত। আপনি রাজ্যে ঘুরে দেখুন, রাজ্যের আশেপাশে ঘুরে দেখুন, কলকাতা ঘুরে দেখুন, কলকাতা সঙ্গে আশেপাশে ঘুরে দেখুন, অগ্নিকাণ্ডের হওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়। ওই বিল্ডিংটা যেদিন তৈরি হয়েছিল, যেদিন পুকুরটা ভর্তি করে অবৈধ বিল্ডিং তৈরি করা হয়েছিল, সেই বিল্ডিং পারমিশনটা ছিল কি না, তাহলে কড়া ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া উচিত। আজ আমরা এতখানেই বললাম আতস কাচের নিচে। আগামী দিন আপনাকে এবং সমাজকে সচেতন করার জন্য আমরা আবার এরকমই একটি ঘটনা তুলে ধরবো আপনাদের কাছে, কারণ আমাদের দায়বদ্ধতা আছে সমাজের প্রতি। আমরা ভুলতে পারি না আমাদের কর্তব্য। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে সঞ্জয় মাঝি, ওঙ্কার বাংলা।